সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত এক সপ্তাহের ঘটে যাওয়া ঘটনা এবং চলমান রাজনীতি নিয়ে আজ আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে চারজন অতিথি রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এরপর রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমার বাদিকে রয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। এরপর রয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান এবং ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে। 7 জানুয়ারির নির্বাচন বয়কটের পর এখন এটি নিয়ে কেন সমালোচনা আপনারা করছেন? এই সমালোচনা করার কোনো অধিকার আপনাদের আছে কি না? এমন একটি সময় প্রধানমন্ত্রী কথাটি বললেন যখন উপজেলা নির্বাচন আপনারা যাচ্ছেন না। এদিকে কোনো একটা প্রশ্ন হলো, আমি ইলেকশন করেছি করিনি, কিন্তু একটা ঘটনা ঘটছে, তারপর আমি কথা বলতে পারবো না? যাই করেছি আমি, আমার কোনো অপরাধ হয়নি, কোনো মামলা হয়নি, কোনো সাজা হয়নি, একটা ঘটনা ঘটেছে দেশের মধ্যে, আমি দেশের নাগরিক, তারপর আমি কথা বলতে পারবো না কেন? মানে মাঝে মাঝে প্রধানমন্ত্রী না অদ্ভুত অদ্ভুত কথা বলেন। এইবার আমি দেখলাম এই যে থাইল্যান্ড থেকে ফেরার পর যে বক্তৃতাটা করেছেন, আজকে যে সংবাদ সম্মেলন করলেন, মানে কোনো মানেই হয় না। আলোচনাটা হয়তো আরেকদিকে চলে যাবে, সেজন্য আমি কথাটা লম্বা করছি না। কিন্তু উনি হঠাৎ বলছে অতি বাম অতি ডান সব এক হয়ে গেছে। মানে এখন আমি যদি বলি অতি বাম কারা, বলেন তার অতি ডান কারা, ব্যাখ্যা করতে পারবেন না, কিন্তু কোনো ব্যাখ্যা এটা হতেই পারে না। আমার পাশে আছেন সেলিম ভাই, উনি সিপিবির প্রেসিডেন্ট ছিলেন, মানে এখনও তো সিপিবিতেই আছেন। উনি কি বাম নাকি অতি বাম না কি? তারপরে অতি বাম যদি উনি না হন, তাহলে উনি তো আমাদের বলেন নাই। আমি তো বাম রাজনীতি নাই, বহুদিন আগে ছেড়ে দিয়েছি। কাদেরকে উনি বলতে চেয়েছেন এবং তারা তাকে উৎখাত করতে চাইছে। ঠিক একইভাবে ধরেন এখন উপজেলা নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন অনেকে করছে না, যে কোনো কারণে করছি না, কিন্তু উপজেলা নির্বাচনে দুটো খুন হয়ে গেছে। আমি যে উপজেলায় বাস করি, আমি বলতে পারবো না যে এই পুলিশের জন্য এটা হয়েছে, এই সরকারের জন্য এটা হয়েছে, বা এই ভুলের জন্য, বিভ্রান্তির জন্য এই খুনিটা হলো, এর জন্য সরকার দায়ী, কেন বলতে পারবো না? এগুলো কোনো কথা নয়, কিন্তু এগুলো করলে এটা একটাই মানে এক ধরনের স্বেচ্ছাচারী মানসিকতার মানে প্রকাশ ঘটায়। কেউ কথা বলতে পারবে না, আমি যা বলবো কেবল তাই, এর বাইরে কোনো কথা চলবে না। মেন্টালিটিটা এরকম। তাহলে মানে এই কথাগুলো যখন আসছে, তখন আপনাদের পক্ষ থেকে আসলে এই উপজেলা নির্বাচন নিয়ে ভাবনাটা কি? আসলে অংশগ্রহণ না করেন বা কিছু না তো চিন্তা আছে? মানে ধরেন আমাকে যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন, ইন্ডিভিজুয়ালি বললাম কেন, আমাদের তো একটা জোট আছে, মানে গণতন্ত্র মঞ্চ, আমরা আবার যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম বললাম কেন, এখন যুগপৎ কর্মসূচি বেশ কিছুদিন ধরে তো কিছু হয়নি, কিন্তু যুগপৎটা ভেঙেও যায়নি, সেই অর্থে আমরা আছিও। বিএনপি যেমন নির্বাচন করবে না বলে দিয়েছে, আমার ফিলিং ছিল বা আমার দলের ফিলিং ছিল এই নির্বাচন করা যেতে পারে। আমরা জাতীয় নির্বাচন করছি না বলে আর কোনোই নির্বাচন করতে পারবো না এমন কেন হবে? কারণ জাতীয় নির্বাচনটা যেইভাবে হয়, যে উদ্দেশ্যে হয়, এটার উদ্দেশ্য তো তা না। ওটা জাতীয়ভাবে সরকার গঠন করে ক্ষমতা ডিফাইন করে, এটা তো জাতীয়ভাবে কোনো ক্ষমতার বিষয়ই নয়। এইখানে নির্বাচন করলে বিশেষ করে কৌশলগতভাবেও যদি গ্রহণ করা হতো, তাহলে ধরেন 20টা উপজেলাতেই বিরোধী দল জিতলো, ওই 20টা উপজেলায় বিরোধী দলের নেতাকর্মীদের একটা জায়গা থাকতো যাওয়ার, বলার, একটা বিচার চাইবে বা যে কোনোভাবেই হোক, তার অভিযোগের কথা বলতে পারতো। এটা একেবারে ছেড়ে দেওয়া হলো। তো আমার দল এরকম নয় যে আমি এতগুলো আসনে ক্যান্ডিডেট দিতে পারবো, আর কেউই যখন করছেন তখন আমার দলের যারা ক্যান্ডিডেট হতেও পারতেন তারাও মনে করছেন এটা হয়ে কি বারে দাঁড়ালো, সো আমরা আর ওইটা নিয়ে ভাবি নাই। জি, ইকবাল সোবহান চৌধুরী, সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনও আসলে বিরোধীরা যাচ্ছেন না, মান্নাবের বক্তব্য শুনছিলেন। আসলে এই যে নির্বাচনে না যাওয়া এবং সরকারি দলের লোকজন নির্বাচন করছেন, সরকারি দলের অর্জনটা আসলে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমে প্রশ্ন হলো যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করা, কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা বা অংশগ্রহণ না করা এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত সেটা অবশ্যই প্রশ্নের অবতারণা রাখে। যারা ক্ষমতার রাজনীতি করে, অর্থাৎ ক্ষমতায় যেতে চায় অথবা ক্ষমতায় থাকতে চায়, তারা কিন্তু নির্বাচন বর্জন আমি মনে করি তাদের জন্যে কোনোভাবেই ইতিবাচক নয়। কারণ নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ারও কোনো সুযোগ নেই,
নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকারও কোনো সুযোগ নেই। তাই নির্বাচনকেই একমাত্র আপনি আন্দোলন করতে পারেন, সরকার বিরোধী আন্দোলন করতে পারেন, কিন্তু সরকার বিরোধী আন্দোলন করে আপনি যদি জনগণকে সাথে নিয়ে যদি সরকারের পতন ঘটাতে পারেন, সেটি একটি ভিন্ন কথা, যেটা 1990 সালে যেভাবে হয়েছিল। সরকার, তৎকালীন সরকার অর্থাৎ এরশাদ সাহেবের সরকার 3 জোট তাদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছিল, সরকারের পতন হয়েছিল। 1996 সালে 15ই ফেব্রুয়ারি যে ভোটারবিহীন নির্বাচন বিএনপি করেছিল, তার বিরুদ্ধে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি তখন বিরোধী দলে আছেন, তিনি আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। তো বিএনপি যে আন্দোলন করেছে, বিএনপির আন্দোলনের কোনো যাকে বলে ধারাবাহিকতা আমরা দেখতে পাই না। যেমন ধরেন 14 সালে বিএনপি আন্দোলন করলো নির্বাচন সরকার পতনের, এবং জ্বালানি পোড়ানি হলো, জনগণের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে তারা নির্বাচন করেনি। 14 সালে নির্বাচন বানচালের বা নির্বাচন বয়কটের মধ্যে দিয়ে বানচালের আহ্বান জানিয়েছিলেন, সেটাও তারা করতে পারেননি। হঠাৎ করে এসে দেখলাম আবার 2019 সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করলেন। কেন অংশগ্রহণ করলেন সেটাও কিন্তু স্পষ্ট নয়। সেই নির্বাচনেও তারা পরবর্তীকালে তারা বললেন যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা বললেন যথেষ্ট প্রমাণাদি আছে, কিন্তু একটিও মামলা মানে ট্রাইব্যুনালে তারা আনতে পারলেন না। 19 যাওয়ার পরে এবারে 24-এ সরকার পতনের আন্দোলন তারা করলেন। সরকার পতনের আন্দোলন করার অধিকার তাদের আছে রাজনৈতিক দল হিসাবে, কিন্তু সেই আন্দোলনে আমরা দেখলাম যে তারা জনগণের সেভাবে সমর্থন নিতে পারেননি, এবং আন্দোলনে সরকারকে বাধ্য করা বা সরকারের পতনের যে একটা পরিবেশ সেটি তারা তৈরি করতে পারেননি। না করতে পেরে তারা নির্বাচন বয়কট করলেন। এখন নির্বাচন বয়কট করে নির্বাচন তো থেমে থাকেনি, নির্বাচন হয়ে গিয়েছে এবং সরকার গঠন হয়েছে, পার্লামেন্ট বসেছে এবং দেশ পরিচালনা হচ্ছে। তো এই নির্বাচন বয়কট করে তারা কি অর্জন করলেন সেটা কিন্তু দেখতে হবে। কোনো যাকে বলে বয়কট করে বা বিসর্জন দিয়ে প্রত্যাখ্যান করে অর্জন করাটা খুবই কঠিন। এখানে এসে তৃণমূলে যেটা স্থানীয় সরকার নির্বাচন, মান্না সাহেব বলেছেন স্থানীয় সরকার নির্বাচনেও কিন্তু তারা নির্বাচনের বয়কট করার যে সিদ্ধান্ত সেটিও কতটুকু যুক্তিসঙ্গত বা তাদের জন্য রাজনৈতিক কতটুকু মানে এটা ইতিবাচক সেটা রাজনৈতিকভাবে তারা বিবেচনা করবেন। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় এলাকায় কিন্তু তাদের যে নেতারা আজকে দাঁড়িয়ে আছেন, অনেক হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বহিষ্কার করা হবে, কিন্তু তারা কিন্তু উঠে আসছেন না, নির্বাচন তারা করছেন। কারণ নির্বাচন করছেন এই কারণের জন্য যে নির্বাচন যদি না করেন ওই এলাকায় তার নেতাকর্মীদের সাথে তার সম্পর্ক থাকবে না এবং জনগণের সাথে তার সংশ্লিষ্টতা থাকবে না। অর্থাৎ তিনি কিন্তু আস্তে আস্তে কিন্তু তিনি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, যে কারণের জন্য তারা নির্বাচন করতে চেয়েছিলেন। আমি মান্না সাহেবের সাথে একমত যে বিএনপি একটি বড় দল, তারা যদি অন্তত তারা একটা ভুল করেছে সেই সিদ্ধান্ত তারা মূল্যায়ন করবে, জাতীয় নির্বাচন না করে স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে হয়তো তাদের তৃণমূলে তাদের যে সংগঠনটি আছে বা নেতাকর্মীরা আছে তারা কিন্তু সক্রিয় থাকতে পারতেন এবং এলাকায় এলাকায় কিন্তু তারা আজকে দাঁড়াতে পারতেন। এই নির্বাচন বয়কটের মধ্য দিয়ে আরেকটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিলেন, যেখান থেকে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুজাহিদ ইসলাম সেলিম, আপনিও কি মনে করেন এই বিরোধীরা এই ধারাবাহিকভাবে নির্বাচন বর্জন করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, নাকি কোনো অর্জন আছে এর মধ্যে? আমার মনে হয় এই যে প্রশ্নটার ভিতরে একটা ত্রুটি আছে। নির্বাচনে অংশগ্রহণ করা না করার প্রশ্ন তখনই হয় যখন নির্বাচন বলে কোনো কিছু অনুষ্ঠিত হয়। যেগুলো বারবার হয়ে যাচ্ছে এটা তো নির্বাচনই না। নির্বাচন মানে বাছাই করা। এখন আপনি আপনার স্ত্রীর জন্য 6টা শাড়ি কিনে আনলেন যে তোমাকে বাছাই করে একটা ভালো পছন্দ করতে হবে, 6টাই হলো হলুদ রঙের শাড়ি।
তারপরে আপনি বললেন যে বাছাই করো, তো এটা কি কোনো বাছাই হলো? তো এইবারের নির্বাচনের যে পরিবেশ, তাতে আমি আর ডামি সমস্ত 16 কোটি মানুষ জানতো যে যেখানেই ভোট দেয় না কেন সরকার হবে আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনার। এবং এইটা খালি এইবার না, এর আগের বারে রাত্রেবেলায় যে ইলেকশন হয়ে গেল, তার আগের বারে একতরফা ইলেকশন যে হয়ে গেল 156 জনের বা 54 জনের বোধ হয়, 154 যখন নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, খালি এমপি তো নির্বাচিত হলো তা না, একটা সরকার নির্বাচিত হয়ে গেল। তারপরের ইলেকশনগুলো যদি না হতো তারপরে তারা বলতে পারতো মেজরিটি পার্লামেন্টে আমরা আছি, অন্যগুলো ভ্যাকেন্ট আছে, আমরা অলরেডি সরকার। তো উইদাউট এনি ভোট একটা সরকার হয়ে গেল। এই ঘটনাটা কেন হচ্ছে গভীরে যেতে হবে। সরকার তার রাজনৈতিক দর্শন হিসেবে বলে দিয়েছে যে দেশের উন্নয়নের নমুনা নিয়ে তর্ক আছে, সেই তর্কে আমি যাব না। কার স্বার্থে, কার টাকায়, কার স্বার্থ রক্ষা করার জন্য উন্নয়ন, মেগা প্রজেক্টে মেগা লুটপাটের কাহিনী, এগুলো সবাই জানে। কিন্তু ধরে নিলাম এই কথা। তারপরের কথাটা হলো উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং তারপরেরটাই হলো সবচেয়ে ডেঞ্জারাস। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। সরকারের ধারাবাহিকতার মানে কি? বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। সুতরাং পুরা উন্নয়নকে সামনে রেখে সেটাকে যুক্তি হিসেবে দেখিয়ে একদিকে লুটপাট হচ্ছে, অন্যদিকে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রটাকে সেইভাবে সাজিয়ে ফেলা হয়েছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্র থেকে শুরু করে যারা ধনিক শ্রেণী লুটেরা গোষ্ঠী বলে আমরা আখ্যায়িত করি, এবং রাজনীতিবিদদের ভেতরে একটা অসাধু যারা, তাদের সবটাকে মিলে একটা ক্রিমিনাল সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে, এবং তারাই এখন রাজত্ব করছে। এইখানে তো ইলেকশন দেওয়া মানে তো জনগণের মতামত অনুযায়ী যদি সরকারের ধারাবাহিকতা না থাকে তো উন্নয়নের সর্বনাশ হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে আমাকে থাকতে হবে ক্ষমতায়, জোর করে হলো। ছোট বাচ্চাকে যেমন কুইনাইন খাওয়ায়, আমাদেরকে সেরকম শেখানো হচ্ছে। এইটা হলো প্রথম কথা। ওর জন্য এইটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক, আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে এমনভাবে দুর্নীতিগ্রস্ত এবং বিকারগ্রস্ত করে ফেলা হয়েছে যে এটাকে আর নির্বাচন বলে আখ্যায়িত করা যায় না। সেকেন্ড পয়েন্ট হলো স্থানীয় সরকারের নির্বাচন। আমার বিবেচনায় স্থানীয় সরকারের নির্বাচন গুরুত্বপূর্ণ হতো তখনই যদি স্থানীয় সরকারের ক্ষমতা থাকতো। স্থানীয় সরকারের কোনো ক্ষমতা নেই, সেটা একটা মন্ত্রণালয়ের অধীনে, এবং সরকারের আজ্ঞাবহ হয়ে তা করে যে কোনো সময় ডিসমিস করে দেওয়া হচ্ছে যে কোনো অজুহাতে। আমরা তো ইদানিংকালে এইসব কথা দেখেছি। আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটা তো অনুসরণ করা হচ্ছে না, এবং স্থানীয় সরকার একটা আলাদা চ্যাপ্টার হিসেবে কনস্টিটিউশনে আছে। এবং আমার ধারণা সারা দুনিয়ায় সম্ভবত অন্য কোনো দেশ আছে কিনা আমার এখনো পর্যন্ত আমি জানতে পারিনি যেখানে আলাদা একটা চ্যাপ্টার স্থানীয় সরকার। এটা অন্য চ্যাপ্টারের একটা মানে অংশ হিসেবে না, আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে। কিন্তু আমাদের এখানে ট্রেডিশন হলো ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের ট্রেডিশন। ওর জন্য এমপি সাহেবরাই হলো নির্বাচিত, আর স্থানীয় সরকারে যারা তারা হলো একটু কম নির্বাচিত। এইটা আমি মানতে রাজি না। এমপি সাহেবরা নির্বাচিত একটা কাজের জন্য, আর স্থানীয় সরকার নির্বাচিত আরেকটা কাজের জন্য। এবং স্থানীয় সরকারের যেটা কাজ সেটা এমপি সাহেবরা কেন ইন্টারফেয়ার করবে? কোথায় স্কুল কমিটি হবে, কোথায় খাল হবে, কোথায় কালভার্ট হবে, এইগুলো স্থানীয়ভাবে পরিকল্পিত হবে। ওই মেইন ইস্যুটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। আর নির্বাচন একে তো হলো চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, এবং আওয়ামী লীগের সরকার চিরস্থায়ী রাখতে হলে পরে আমাকে তো ব্যবস্থা করতে হবে যাতে করে নাকি ওখানকার লোকাল ইনফ্লুয়েন্সটা আমার ইয়ের ভেতরে থাকে, এবং এটা পরিবারতন্ত্র হয়। চৌধুরী পরিবারের হাতে এই এলাকা, হ্যাঁ, কিংবা খান পরিবারের হাতে বা অমুক খন্দকার পরিবারের হাতে এই এলাকায় পারিবারিক এই জায়গাগুলো হচ্ছে। এইখান থেকে বেরিয়ে আসার তো সুযোগ তখনই সৃষ্টি হতে পারে যখন নাকি সামগ্রিকভাবে
জাতির গণতন্ত্রের মূল্যবোধ এবং তার মর্ম কথাটা ধরে যখন আমরা অগ্রসর হতে পারবো। সুতরাং বয়কট করা হলো কেন? যদি নির্বাচন হতো বয়কট তো আমি করতাম না। নির্বাচন তো হয় না, এতে বয়কট করার অংশগ্রহণ করার তো কোনো প্রশ্ন নাই। আমাদের এখন লড়াই করতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং টাকার খেলা, পেশি শক্তি এগুলো থেকে মুক্ত করতে হবে এবং ইলেকশন সিস্টেমকে টোটালি চেঞ্জ করে আমাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং স্থানীয় সরকারের ক্ষেত্রে আমি বলি এইটা তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আপনি চেয়ারম্যানকে ইলেক্ট করতে, হি ইজ অল পাওয়ারফুল। এটা তো পার্লামেন্টারি ক্যাবিনেট সিস্টেম না, যে মেম্বাররা ইলেক্টেড হয়ে আসলো তারা তাদের সবচেয়ে পপুলার যে তাকে ইলেক্ট করলো, এই সিস্টেম অনেক কিছু ভাবার আছে। কাজী ফিরোজ রশিদ, আপনারা কি যাচ্ছেন এই উপজেলা নির্বাচনে? আমি তো এখন পর্যন্ত তেমন কোনো সুযোগ সুবিধা দেখতেছি না। কে গেছে সেই খবর আমার কাছে নেই। জি, আপনি দুইটা পার্ট, একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন, জি, আর একটা উপজেলা ইলেকশন ধরছেন। 2014 সালের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে বিএনপি না আসাটা ভুল ছিল আমার ধারণা। কিন্তু এইবার যে আসেনি, এই 24 সালের নির্বাচনে আমার ধারণা যে এবার সঠিক কাজটি করেছে। কারণ বিএনপি এবার যদি আসতো, আমার মনে হয় যে ম্যাক্সিমাম সিট পেলে 5টা 7টা, এটা 10টার উপরে উঠতো না। তাদের বেজোর সংখ্যায় রেখে দিত, সিঙ্গেল ডিজিটে থাকতে হতো। এটা তারা আগেই টের পেয়েছে, তো সেই কারণে হয়তো তারা আসেনি। কারণ ইলেকশনের যে সিস্টেম যেভাবে করে রাখছে, সরকার ক্ষমতা আছে, সরকার ক্ষমতা থাকবে এবং সরকার ক্ষমতা থেকেই একটি নির্বাচন হচ্ছে। এবং যখনই নমিনেশন সাবমিট হয়ে গেছে বোঝা যাচ্ছে যে 200-র উপরে অলমোস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতা, যাদের মধ্যে ছাতি, লাচ্ছি, এই লেবু, কমলা এইগুলো দাঁড়িয়েছে, তাদের খুঁজেও পাওয়া যায় না, তাদেরকে খোঁজাখুঁজি করে টাকাও দিতে হচ্ছে 2টা পোস্ট দেওয়া। সেই জন্যই এরা হয়তো ইলেকশন থেকে দূরে গেছে। এখন রাজনৈতিক দল রাজনীতি করে কেন? যে একটি নির্বাচন আসবে, নির্বাচনে যাবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি পার্ট, ধারাবাহিকতা। তো এই একটি সরকার যাবে নির্বাচিত, আবার একটি সরকার আসবেই তো একটা নির্বাচনের মাধ্যমে। কিন্তু সেইটা যদি মনে করে যে না, এই নির্বাচন ওই ধরনের নির্বাচন হবে না, আমরা নির্বাচনের মাধ্যমে সরকারের পরে যদি করতে পারবো না, তাহলে তো নির্বাচন হবে না, আসবে না কেউ। আরেকটা সমস্যা হয়ে গেছে, তাহলে বিরোধী দল কে হবে? সরকার মনে করে যে একটি বিরোধী দল থাকবে, তারা থাকবে আমাদের অনুগত একটি বিরোধী দল, আমরা যেভাবে বলবো সেভাবে চলবে। আমরা আগে যত কথা বলতাম সংসদে, দেখছেন, ইভেন আমাদের এখন যিনি বিরোধী দলের নেতা আছেন কাদের সাহেব, নির্বাচন আগে অনেক লম্বজম্ব বড় বড় কথা বলছেন, একটি কথাও কিন্তু এই পর্যন্ত মুখ দিয়ে বেরোচ্ছে না। কেন? ওই যে সংসদে ঢুকে গেছে। সমস্যা হচ্ছে কি, যে প্রত্যেকটি রাজনৈতিক দল, সরকার যদি নির্যাতিত হয়ে যায়, তাহলে সেই দেশের গণতন্ত্র বিকাশ ঘটানো খুব কঠিন। এমপি হয়ে গেলে কি মুখ বন্ধ হয়ে যায়? আস্তে আস্তে দেখলাম যে খালি এমপি না, গোটা দেশের মুখই তো বন্ধ হয়ে গেছে। এখন তো কেউ কোনো কথা বলছে না। আমি কোনো এমপিতে দোষ দেবো কি? এমপির কথা কয় না, ধরেন জাতীয় পার্টির কজন এমপি, 11 জন এমপি গেছে, তারা না সংসদে কাদের সবই বলে যে আমরা মানুষ আমাদের গৃহবলতে বলে, বা কিন্তু দাস যাই বলুক, বাইরে তো আপনারা কেউ কথা বলতেছেন না, সাংবাদিকরা কেউ কথা বলে না, শিক্ষকরা কোনো কথা বলে না। এত একটা আন্দোলন হয়ে যাচ্ছে, ফিলিস্তিনিদের উপরে যে বর্বরচিত হামলা, তার মধ্যে ইসরায়েলের মধ্যে সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে সমস্ত ছাত্ররা কিন্তু আন্দোলনের মুখে রয়ে গেছে। তীব্র আন্দোলন চলতেছে, গ্রেপ্তার হচ্ছে, পুলিশের সাথে মারামারি হচ্ছে। আমাদের দেশে কোনো ছাত্র হাসপাতাল নামছে? সব তো ছাত্র এখানে আছে। আমাদের সময় আমরা কি করতাম? রাজপথে থাকতাম, তো লক্ষ লক্ষ ছাত্ররা বেরিয়ে যেত, কারণ মানুষের জন্য তো রাজনীতি। পাকিস্তানে 1 পয়সা 1 আনা বাসের ভাড়া বাড়েছিল, সেজন্য 69-এ গণ আন্দোলন হচ্ছিল। ওইখানে
ছাত্র আন্দোলন করলো, পুলিশ গুলি ছুড়লো, মারা গেল, আজম খান ওখানে গেল, এখানে ছাত্র তার প্রতিবাদে আন্দোলন করলো। তখন পাঞ্জাব ইউনিভার্সিটির যিনি ভিপি ছিলেন তিনি ছিলেন বাঙালি মহিউদ্দিন সাহেব। পরে যে মহিউদ্দিন সাহেব এটা বই করছেন, পাবলিকেশন করছেন, ইউনিভার্সিটি পাবলিকেশন থেকে করছেন। তো উনি তখন পাঞ্জাব ইউনিভার্সিটির ভিপি। বিশাল আন্দোলন হলো। সেই আন্দোলনকে কিন্তু ছাত্ররা কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বিরোধ ছিল, ছাত্ররা এক ছিল। এখানে কিন্তু ছাত্র আন্দোলন করলো। সে আন্দোলনের আয়োজন এখানে আসলো, ভাষণ সাহেব গেলেন, সে আন্দোলন দেখেন 69 গণ আন্দোলন হয়ে গেল। ছাত্ররা কিন্তু সবসময় আন্দোলনের মুখ্য ভূমিকা নিচ্ছে। ছাত্র আছে, কত ছাত্র রাজনীতি আছে? নেই। অর্থাৎ এক এক করে সমস্ত ইনস্টিটিউশনগুলো যদি আপনি রাজনীতি বাইরে রেখে দিতে চান তাহলে কী হবে? এই রাজনৈতিক সুন্দরতার সুযোগে কিন্তু ব্যবসায়ীরা ঢুকে যাবে। ব্যবসায়ী যেভাবে ক্লাবগুলো কিনে নিয়ে যায়, আমি এই ক্লাবটা চাই, আমি এই ক্লাব চাই, রাজনীতিও কিন্তু ব্যবসায়ীদের পকেটে চলতে আস্তে আস্তে। তারা সমস্ত দল কিনে যাবে, তাদের টাকা আছে। তারা আমাকে বলবে যে আপনাকে আমি 5 বছর চালাবো, আগামীতে আমি যেভাবে বলবো ওইভাবে আপনার রাজনীতি করতে হবে। তাদের তো কিছু না। একটা দলকে প্রত্যেক মাসে 20 লক্ষ টাকা দেবে, সে দলটা চলতে থাকবে, কোনো অসুবিধা নেই। এইগুলো ব্যবসা এখানে শতে আছে। 20 লক্ষ টাকা এমনি দিয়ে রাখবে তার দলকে। প্রতি মাসে আপনারা 20 লক্ষ টাকা দিয়ে রাজনীতি করবেন, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা চলবেন। পুতুল নাচের খেলার মতন। তো অতএব এখানে আজকে সাংবাদিকরা কথা বললেন না, যারা আগে সবচেয়ে বেশি কথা বলতেন, 2টা ভাগ হয়ে গেছে। উকিলরা কথা বলেন না, শিক্ষকরা কথা বলেন না। তা এখানে কথাটা বলবে কারা? জাতির বিবেক কারা? ছাত্র হলো মূল শক্তি, শ্রমিকরা মূল শক্তি, তারা এখন বিবেকহীন হয়ে পড়ছে। এখন কারোর মুখে কোনো কথা নাই। বলছেন সেলিম ভাই, আমি একমত যে এবার, আমি গতবারের সাথে একমত না, 14 সালে আসা উচিত ছিল, কিন্তু এইবার না এসে ভুল করছে আমি বলবো না, 2024 সালে না এসে তারা বোধ হয় মনে করছে যে আসলে কি হইতো, ওই করে সিট পাইতো, তাও তো সংসদে কথা বলার সুযোগ পেত না। আমরা বিরোধে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আবারও যেতে চাই। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে, বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। এখন প্রধানমন্ত্রী বলছেন, আবারও আপনার কাছে সে বিষয়টি জানতে চাই। প্রধানমন্ত্রী বলছেন তিনি না থাকলে কে হবেন প্রধানমন্ত্রী? আমাকে দিয়ে দিক। হোয়াট ইজ দ্য প্রবলেম? মানে উনি এমনভাবে বলছে যে দেশে যেন আর কেউ নাই, উনি ছাড়া কে চালাবে? একটু চিন্তা করে দেখেন, শেখ মুজিব মারা গেছেন, দেশ চড়েনি। জিয়াউর রহমান মারা গেছে, দেশ চড়ে নাই। ওইটা তো টোটাল ভয়েডের মধ্যে চলে গেছে। আর এমনিতেই একটা কথাই আছে, থিওরিটিক্যালি শূন্য স্থান থাকে না, ওটা পূরণ হয়ে যায়। আর এইখানকার ব্যাপারে যদি বলেন, আমার কাছে খুবই অবাক লাগে। জানেন, উনি এটাও একটা কল্পনার রাজ্যে আছেন যে উনি এতই ভালো চালাচ্ছেন, এর চাইতে ভালো কে চালাবে? অথচ সারা দেশের মানুষ এই শাসনে, দুঃশাসনে, অপশাসনে জর্জরিত। তার এটার অবসাদ চাই। এই যে 7ই জানুয়ারি নির্বাচনে সবাই কথাবার্তা বলছেন, সেটা খুব সুন্দর বলছে। কোনো নির্বাচন তো হয়ই নেই। 95% মানুষ তো ভোটই দিতে যায় নাই। এবং ওই 95% মানুষ এখন হয়তো 96 হয়েছে, 97 হয়েছে। সরকারের দিকে সমর্থন কোনো কিছু পরিমাণে বাড়ে নেই। আপনি জিনিসপত্রের দাম দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, অর্থনীতির কথা যদি বলেন, অর্থনীতির কোনো একটা প্যারামিটার পজিটিভ নেই, সবগুলো নেগেটিভ। আমি বলছি কোনো প্যারামিটার পজিটিভ নেই। আপনি কেবলমাত্র কিছু মেগা প্রজেক্টের বাইরে কিচ্ছু করছেন না। এবং এইটা এখন একটা মানে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত বিষয় হয়েছে। মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা লুটপাট। মানে আমাদের দেশে ওই যে পদ্মার অ্যাপ্রোচ রোড 1 কিলোমিটার বানাতে 220 কোটি টাকা খরচ হয়েছে। মানে কীরকম গর্বের সঙ্গে সব বলছি, দেখো কত বড় কাজ করেছি। সমস্ত জায়গাতে বলা হচ্ছে যে 4 লেন বলেন, আন্ডারপাস বলেন, তারপর টানেল বলেন, যতগুলো বড় প্রজেক্ট হয়েছে, কী রেটে এক একটা কাজ হয়েছে। পদ্মা সেতু নিয়ে এইসব আমরা বহুবার দিয়েছি। এই রূপপুরা নবী প্রজেক্ট একদম সেম ক্যাপাসিটির একটা প্রজেক্ট কুদানকুলাম ইয়েতে করেছে, তাদের কত রেখেছে সম্ভবত আমার যতদূর মনে পড়ে আপনার বোধহয় কত 23 কোটি বা সামথিং, আর আমাদের এখানে 123 কোটি টাকা লাগছে।
মানে এই বিরাট ডিফারেন্স। আমার ফিগারের মধ্যে একটু হয়তো আমার স্মৃতির থেকে একটু ইয়ে আছে, কিন্তু কম্প্যারিজনটা এরকম যে ওইটার সেম ক্যাপাসিটির একটা পাওয়ার প্রজেক্ট করতে অ্যাটমিক যা খরচ হচ্ছে আমাদেরকে তার 10 গুণ হচ্ছে। এর পরে আর কি হতে পারে? আমি আপনাকে একটা কথা বলি, এরকম আরও একটা টক শোতে আপনার এখানে অন্য জায়গাতে আওয়ামী লীগের এক নেতা উনি আমাকে হঠাৎ জিজ্ঞেস, আপনি এত বড় বড় কথা বলেন, খালি সরকারের সমালোচনা করেন, তো কালকে যদি আপনাকে বসিয়ে দেয় আপনি চালাতে পারবেন? আমি ওনাকে বলেছিলাম, আজকে আবার বলি, আওয়ামী লীগ যেভাবে চালাচ্ছে এর চাইতে খারাপভাবে তার দেশ চলবে না। এর চেয়ে খারাপ কী হতে পারে বলেন? এর চাইতে খারাপ হতে পারে যে আপনি সব আগুন লাগিয়ে দিয়েছেন, দাউ দাউ করে পড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া মানে মানুষের জীবনের কোনো সুখ নাই, কোনো নিরাপত্তা নেই। গত পরশু দিন বোধহয় দেখলাম বিবিএসের একটা স্টাডি হয়েছে, আমাদের যে কর্মক্ষম শ্রমজীবী মানুষ আছে 7 কোটির মতো, তার 6 কোটি লোকের কোনো ধরনের সোশ্যাল সিকিউরিটি সেফটি নেট কিচ্ছু নেই, বিকজ মোস্টলি তারা ইনফর্মাল সেক্টরের। আপনি কোনো এমপ্লয়মেন্ট দিতে পারেন না, নতুন কোনো বিনিয়োগ নাই। আমাদের রিজার্ভ এখন 17 বিলিয়নের মতো। মানে এইটাও একটা খুবই দুঃখজনক বিষয়। মানে যেরকম করে প্রধানমন্ত্রী বক্তৃতা বললেন না, ঠিক একইভাবে ওই একই বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির বিবরণ দিতে গিয়ে যেই সমস্ত তথ্য উপাত্ত দিয়েছেন, তারই সরকারের যে সমস্ত এজেন্সি অর্গানাইজেশন আছে তাদের তথ্যপত্র তার থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের সরকার আপনার রিজার্ভের 3 রকম ডেটা দেয়। একটা দেয় যে অ্যাভেলেবল এত কিছু আছে, এর মধ্যে যেগুলো পেয়েবল অলরেডি কমিটেড সেগুলো বাদ রেখে দেয়। আর একটা জায়গাতে আছে যে যেগুলো আপনি কমিটমেন্ট করেছেন এখন পর্যন্ত টাকাটা ডিসবার্স হয়নি সেগুলোও যোগ করে। এবং আইএমএফ যখন আসলো তখন এটা বলেছে যে তোমরা নেট যেটা আছে সবসময় আইএমএফ বলছে যে এইটা তুমি রিজার্ভ হিসেবে কাউন্ট করবে। এখন এইটা তো রেড লাইন ক্রস করেছে। 17 বিলিয়ন মানে কি আপনি 3 মাসেরও ইম্পোর্ট ফ্যাসিলিটেট করতে পারবে না, ফাইন্যান্সিং করতে পারবে না। আমরা যাচ্ছি কই? আমার এরকম মনে হয়েছে, আমি জানি না এটা নিয়ে হয়তো অনেকে অন্যভাবে কথা বলতে পারেন, আমি একদম অতখানি যে বুঝি সেরকম না, কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে যদি বলেন তখন আমার মনে হয় রিলেটিভলি গভর্নমেন্টের এখন কমফোর্টেবল থাকবার কথা। কেন? ওই যে 28 অক্টোবর তারা হামলা করলো, বিএনপি সব কিছু তছনছ করে দিল, তারা এখনও ভালো করে ঘুরে দাঁড়ায়নি। যদিও মে দিবস উপলক্ষে তাদের শ্রমিকদের র্যালি দেখলাম বিরাট। তাছাড়াও এই গরমের মধ্যেও তারা 2টো সভা করতে দিয়েছিল, একটা তো পুলিশ বাধা দিয়েছে, আর একটা তারা নিজেরাই গরমের কারণে পিছিয়েছে। কিন্তু আমি দেখছি তাদের কর্মীরা ঠিক আছে, কিন্তু এখনও তো তারা মাঠে নামে নাই ওই অর্থে। গভর্নমেন্ট সেদিক থেকে কমফোর্টেবল থাকবার কথা, কিন্তু গভর্নমেন্ট কমফোর্টেবল নয়। সরকার উৎখাতে ষড়যন্ত্র চলছে, এইটা প্রধানমন্ত্রী বলবার কিছুদিন আগে সরকারি দলের সাধারণ সম্পাদকও বলেছিলেন। সেটা বলেছিলেন কখন? ওই যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দিয়েছিল, এবং সেই রিপোর্টটা খুব স্ট্রং ছিল বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে। এবং আমেরিকা এটা স্পষ্ট বলেছে, আমরা এই স্টান্স থেকে সরছি না, আমাদের এই পজিশন আমরা চেঞ্জ করছি না। এবং আমরা সবাই জানি যে মানে আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, সবাই এখনও আগের জায়গাতে আছে। আবার এইদিকে ইনি মনে করেছিলেন যে আমি সবার সাথে হাবডাবিং করে একটা অবস্থা তৈরি করতে পারবো। অতএব উনি চীনের সাথে তো খাতির করছেন, ইন্ডিয়ার সাথেও খাতির করছেন, আমেরিকার সাথেও খাতির করবার জন্য কথাবার্তা বলছেন। কিন্তু চীনের এখন অ্যাটিটিউড কী, এটা তো আমার কাছে অনেকখানি নেগেটিভ মনে হচ্ছে। বিকজ চীন বিশেষ করে যেই রকম করে এই তিস্তা ব্যারাজ নিয়ে, তিস্তা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলেছে, আলটিমেটলি আপনি তাদেরকে দিলেন না। এবং এই ডিপ সি পোর্ট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ওইদিকে যেগুলো নেওয়া হয়েছে, সেইখানে গভর্নমেন্ট প্রপার ব্যালান্স করতে পারে নাই। ফলে এই গভর্নমেন্ট আন্তর্জাতিকভাবে, আমেরিকা তো স্টেট বলেই দিয়েছে, হ্যাঁ ইন্ডিয়া বলছে আমরা আছি তোমাদের সাথে, বা ইন্ডিয়া তাদেরকে একটা টাইমে সেভ করেছে। কিন্তু এখন তো ইন্ডিয়ার বাতাসও দেখেন কীরকম হয়েছে নির্বাচন, ওইটা আর একটা চ্যাপ্টার। কিন্তু আমি বলছি ওইখানেও যে ভরসা করার মতো কিছু আছে, কারণ ইন্ডিয়াকে বেশি হ্যাপি করতে গেলে চায়না আনহ্যাপি হয়ে যাচ্ছে। সব কিছুর মধ্যে আবার আপনি ইকোনমি মেটাতে পারছেন না। দলের মধ্যে দেখেন, আমরা যেখানে বিএনপির কথা বলছি, আমার কাছে এটাও খুব বিস্ময়কর লাগে যে আসলে আওয়ামী লীগ বা বিশেষ করে তার সভানেত্রী শেখ হাসিনাকে এগুলো না বুঝে বলেন। আমি তো শেখ হাসিনাকে যতদূর বুঝি, শি ইজ ভেরি কম্পোজড, তার নার্ভ খুব শক্ত, এবং উনি খুবই ডিসাইসিভ থাকেন যেটা করেন। আমি এরকমই কিন্তু মনে করি। না হলে ধরেন
প্রথমবার যেবার তিনি 153 জন একবার পাশ করে নিয়ে জিতে গেলেন, এইরকম কাণ্ড যে হতে পারে আমি আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের বলেছি, তারা মানে ভড়কে গেছে, উনি কী করছেন, উনি করে যখন ফেললো তারা তো খুশি, যাক পর তো কনফার্ম হয়ে গেছে। তো এইখানে আমার মনে হচ্ছে যে উনি কোনো একটা ভয় দেখছেন, কোনো বিপদ দেখছেন, সেটা অর্থনৈতিক সংকট হোক অথবা দলের মধ্যে কেউ যে কথা শুনছে না। বিএনপির কয়েকজন ইলেকশন করছে, ওরা বহিষ্কার করে দিয়েছে। আওয়ামী লীগের তো সমস্ত নির্দেশ উপেক্ষা করেও তাদের মন্ত্রী এমপিরা যে তাদের আত্মীয়দের দাঁড় করেছে, কোনো অ্যাকশনই নিতে পারবে না, তারা পারছে না এখন পর্যন্ত, চলছে। এবং দলটার একটা কি লোক দেখানো বহিষ্কার করবে মাঝে মাঝে, যারা বহিষ্কৃত হচ্ছে তারাও যারা আবার ফিরে যাব। মানে এই জাহাঙ্গীরের কেসটা দেখেন, গাজীপুরের এরকম অজস্র কেস আছে যেখানে আপনি পাপ করে আবারও পুরস্কৃত হন, এবং সেটা সবাই দেখে, ওরা বোঝে যে এগুলো সরকারকে দেখাবার জন্য করতে হয়, তারা করছে, অপর পার্টি পরে ঠিক হয়ে যাবে। এই সব কিছু মিলে মানে পলিটিক্সের একটা ফ্যাব্রিক্স থাকে, তো একটা আচ্ছাদন থাকে, একটা কাভার থাকে, শিল্ড থাকে, মানুষ ওটা দেখে, চিন্তা করে যে আসলে তার বর্ম কতখানি শক্তি। মানুষ ভেতরটাও দেখে যে রাজনীতির ভেতরে মজ্জাগতভাবে কিছু আছে কিনা, ওর মধ্যে কোনো নীতি আছে কিনা, সত্যি সত্যি মুক্তির কোনো দিশা আছে কিনা, এগুলো কিছুই দেখছে না মানুষ। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে উনি ওই জায়গাতে চিন্তিত আছেন, কিন্তু উনি স্বীকার তো করবেন না যে না আমি খুব বিপদে আছি, এরকম করে উনি বলতেই পারবেন না। আর একটা ব্যাপার বলি আপনাকে, উনি যে জায়গায় গেছেন সেখান থেকে কিন্তু উনি নামতেও পারবেন না, সরতেও পারবেন না। মানে উনি যেরকম করে এইবারেও বলেছেন এমন একটা নির্বাচন করেছি, বাংলাদেশে এত সুন্দর করে নির্বাচন হয় নাই। তার দলের লোককে আপনি আলাদা করে জিজ্ঞেস করেন, তারা হাসবে, আচ্ছা ভাই জানেনি তো, দেখলেন তো কী হয়েছে। তারা ডিফেন্ড করবে, ওই ডিফেন্ড করার মতো কোনো তাদের পজিশন নাই। সেই জায়গাতে আমি বলছি যে পলিটিক্সের এই ফ্যাব্রিক্স নাই, পলিটিক্সের যে বেস থাকে, যে জায়গায় একটা নীতির চর্চা হয়, এই জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব উনি এখন নিজের জন্য ওজোর তৈরি করছেন, নিজের জন্য সব যুক্তি তৈরি করছেন। যদি সেই ধরনের কোনো পরিবেশ হয়, যেমন একবার বলেছিলেন না যে দুর্ভিক্ষ ওরাই লাগাবে, বিএনপি লাগাবে, কেমনে সব বাংপত্র হোর্ডিং করে, এখন আবার বোধহয় সেরকম করে বলছেন, নাহলে হঠাৎ করে অতিবাম আর অতিদান মিলে আমাকে উৎখাত করবার ষড়যন্ত্র করছে। তো অতিবাম অতিদান কে, এটা ওদেরকেই জিজ্ঞেস করেন না, তারা কিন্তু বলতে পারবে না। বরঞ্চ ওই যে বলছেন না যে আগে তো মনে করতাম এরা সবাই একটু বুদ্ধিমান, বুঝে, যুক্তিবাদী, ভালো কিছু চিন্তা করে, তো এখন কি দেখলেন আপনি যে যার জন্য মনে হচ্ছে যে তারা যুক্তিবাদী নাই? এগুলোর কোনোই ব্যাখ্যা নেই। তো এটা কন্টিনিউয়াসলি বলবেন উনি কিছুদিন, একটা আবহ তৈরি করবার জন্য। মূলত তার পেছনে তার যে দুর্বলতা, তার যে ভীতি, সেটা আড়াল করবার চেষ্টা করছেন। ইকবাল সামান চৌধুরী, আমি মান্না সাহেব তো ছাত্র রাজনীতিতে তুখোর ছাত্র নেতা ছিলেন, রাজনীতিতে এসে আওয়ামী লীগের সাথেও ছিলেন, এবং আওয়ামী লীগের একটা সাংগঠনিক পদেও তিনি ছিলেন। এখন বিরোধী রাজনীতি করছেন, স্বাভাবিকভাবেই তিনি বিরোধী বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক। ছাত্র রাজনীতিতে ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির সময় আওয়ামী লীগের রাজনীতির নিয়েই কথা বলেছেন। আওয়ামী লীগ ছাড়া কেউ এদেশে উন্নতি করতে পারে না, সে কথাও তিনি বলেছেন সেই সময়। এখন সকল নষ্টের মূল আওয়ামী লীগ এবং দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা কি বললো সেটা না, কথার যুক্তি আছে। না, আমি আসছি, জি আমি আসছি। তো দেশের দিকে যদি তাকান আপনি, তাহলে এই কথার কতটুকু প্রতিফলন আছে। ইকোনমির কথা তিনি বলেছেন যে ইকোনমি ধ্বংস। আইএমএফের পরশুদিন আইএমএফের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি এসছেন, তিনি বলেছেন বাংলাদেশের অর্থনীতি সন্তোষজনকভাবে এগোচ্ছে। আপনি যদি নির্বাচনের কথা বলেন, নির্বাচনের প্রাক্কালে অনেকেই, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা নির্বাচনকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলেছে, কিন্তু নির্বাচনের পরে তারা কিন্তু সরকারকে মেনে নিয়ে তাদের বক্তব্য কী দিচ্ছে, এই সরকারের সাথে তারা, যদি নির্বাচন যদি সুষ্ঠু না হতো, এই সরকারের সাথে তারা কেন সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করবে। আজকে যখন মান্না সাহেব বলেছেন 95% ভোটার অংশগ্রহণ করেনি, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে
যে 40%-এর উপরে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যদি কেউ এটা চ্যালেঞ্জ করতে চায় তাহলে আসুন পাবলিকলি আমরা ফেস করব, বলবো। কিন্তু বিরোধী দল সেখানে যাননি। কথা বলার আছে, কথা বলছেন, 95% ভোট দেননি। তো ভোট 95% ভোট দেননি, সেটা যেমন তাদের বক্তব্য সঠিক যদি হয়ও, তারপরেও কিন্তু নির্বাচন কিন্তু হয়েছে এবং নির্বাচনে নির্বাচিত সংসদ বসেছে। পার্লামেন্ট এবং আজকের প্রধানমন্ত্রী এবং তার সরকারের গ্রহণযোগ্যতা অর্থাৎ লিগ্যালিটির কোনো প্রশ্ন এখন কিন্তু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যারা আগে প্রশ্ন তুলতেন, ইউরোপিয়ান ইউনিয়ন প্রশ্ন তুলতেন, তারাও কিন্তু এখন আর এই প্রশ্ন তোলেন না। গত কয়েকদিন আগে তিনি যখন থাইল্যান্ডে গেলেন এবং থাইল্যান্ডে এটি কিন্তু তার প্রথম সরকারি সফর। এর আগে যেগুলো সেগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি গিয়েছেন। সরকারি সফরে তিনি কিন্তু যেটাকে বলে যে স্টেট ভিজিট, এবং স্টেট ভিজিট যদি তার গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে স্টেট ভিজিট কেন থাইল্যান্ড তাকে স্টেট ভিজিটে নিয়ে যাবে? কাতারের আমির এসছেন এখানে, তিনি একটি উন্নত একটা দেশ এবং মুসলিম বিশ্বে তাদের একটা প্রভাব আছে। কাতারের আমির সাহেব এখানে এসছেন, যদি বাংলাদেশের সরকারের যদি কোনো গ্রহণযোগ্যতা যদি নাই থাকতো আন্তর্জাতিকভাবে অথবা লোকালি, তাহলে তিনি কেন আসবেন এখানে? তাই আমি মনে করি যে বিরোধী দল তার কথাগুলো বলার অধিকার আছে, তারা বলবেন, কারণ বিরোধী দল যদি না বলেন তাহলে বিরোধী দল কেন? তবে কথাগুলো এমন হওয়া উচিত বাস্তবতা বিবর্জিত যেন না হয়, তথ্যভিত্তিক যেন না হয়। আজকে সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে, মেগা প্রজেক্টের কথা বলা হয়েছে, মেগা প্রজেক্টে কতটুকু দুর্নীতি হয়েছে সেটাও যেমন প্রশ্ন তোলা যায়, আবার এই মেগা প্রজেক্টের মধ্য দিয়ে জনগণের কতটুকু সুবিধা হয়েছে সেটাও কিন্তু দেখার বিষয়। আপনি প্রত্যেকটি মিডিয়াতে যদি দেখেন আজকে যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের যে বেনিফিট, সে বেনিফিট কোথায় কোন জনগণ পাচ্ছে সেটা কিন্তু প্রতিদিন এই মিডিয়াতে আসছে। আজকে পদ্মা ব্রিজ, পদ্মা সেতু হওয়ার কারণের জন্য ওই অঞ্চলে যে উন্নয়ন এবং ওই অঞ্চলের জনগণের যে সুবিধা হয়েছে সেটা কিন্তু সেই অঞ্চলের লোকরাই বলছে। তাই মেগা প্রজেক্টে দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি বা অনিয়ম যদি হয়েও থাকে সেটা যেমনিভাবে প্রশ্ন করার আছে, কিন্তু তার পাশাপাশি যে বেনিফিটটা জনগণ পাচ্ছে সেটাও কিন্তু স্বীকার করে নিতে হবে। কিন্তু বিরোধী দল শুধুমাত্র যেটা কালো দিকটি সেটি তারা বলেন, কিন্তু আলোর দিকটা তারা বলতে চান না। আজকে আমি যদি বলি যে সরকারের সামনে কিন্তু এখন কোনো বড় ধরনের চ্যালেঞ্জার নেই, আন্তর্জাতিকভাবেও নেই, লোকালিও নেই। তাহলে সরকার উৎখাতের কথা আসে কেন? সরকার উৎখাত ষড়যন্ত্রের কথা তারা বলেছেন। তারা কিন্তু উৎখাতের ব্যাপারে তারা কিন্তু ভীত নন, কারণ উৎখাত করার ক্ষমতা বিরোধী দলের এখন নেই। বা আরেকটা যে কথা আছে, উৎখাত কথাটি যেটা বলা হয়, যারা বলছেন উৎখাতের কথা, উৎখাত কিভাবে হবে? উৎখাত হয় একটা গণ আন্দোলনের মাধ্যমে, সরকারের পতন হয়। আরেকটি হলো নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়ে সরকারের পতন হয়। আরেকটি হলো অসাংবিধানিকভাবে কেউ যদি ট্যাঙ্ক চালিয়ে কালকে সরকারের যেটা ৭৫ সালে হয়েছে সামরিক অভ্যুত্থান বা সামরিক মধ্যে, তাহলে হতে পারে। কিন্তু আজকে এছাড়া উৎখাতের কোনো পথ নেই। কেউ এসে এখানে কোনো সরকারকে পতনও ঘটিয়ে দিতে পারবেন না, কোনো সরকারকে বসিয়েও দিতে পারবেন না। আজকে আওয়ামী লীগের যে প্রশ্নটি হয়েছে, আওয়ামী লীগ কিন্তু এখানে বলা হচ্ছে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করছে, কিন্তু প্রশ্নটা হলো আওয়ামী লীগ খারাপ কাজ করছে, আপনি তো কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারছেন না। তারা তাদের পলিসি অনুযায়ী তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের অবস্থানকে ধরে রেখেছেন। ইংরেজিতে একটা কথা বলে, সাকসেস হ্যাজ সো মেনি ফাদার্স, ডিফিট হ্যাজ নান। আজকে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্ব দিয়ে
তার বলিষ্ঠতা দিয়ে তিনি যেমনিভাবে আন্তর্জাতিক যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো যেমনিভাবে মোকাবেলা করছেন, দেশের ভিতরে তার বিরুদ্ধে যে চ্যালেঞ্জ ছিল সেগুলো তিনি মোকাবেলা করে আজকে তিনি সরকার প্রতিষ্ঠিত করেছেন। আপনি যদি ক্ষমতা থাকে তাহলে আরেকটা নির্বাচনের মাধ্যমে তাদেরকে পরাজিত করেন, অথবা যদি ক্ষমতা থাকে কালকে কোটি কোটি জনগণকে সাথে নিয়ে আপনি সরকার পতন ঘটিয়ে দেন, সেটি ভিন্ন কথা। কিন্তু বাস্তবতা হলো যে সরকার আজকে তাদের সরকারের সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ হলো তাদের নিজেদের যে ওয়াদা তারা দিয়েছেন, অঙ্গীকার তারা দিয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সুশাসন করবেন, দুর্নীতির অবসান ঘটাবেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কিন্তু অন্য বিরোধী দলের চ্যালেঞ্জ আমি মনে করি না তাদের সামনে আছে। মুজাহিদ ইসলাম সেলিম, ক্ষমতা এবং কেউ ঠেকাতে পারছে না, আপনারা ঠেকাতে পারছেন না, ফলে যেভাবে আছে সেভাবে কি চলতে থাকবে কিনা? আমি একটু ইতিহাসের দিকে দৃষ্টি দিতে বলবো। এখানে আমরা যারা আছি, আইয়ুব বিরোধী আন্দোলনে আমরা সবাই জড়িত ছিলাম। আইয়ুব খান 1968 সালে ডিকেড অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের 1 দশক পালন করেছিল। অক্টোবর মাসের 27 তারিখ তার বিপ্লব দিবস। ঢাকা শহর আলোয় আলোকিত, ঘোড়ার গাড়িতে চড়ে চড়ে সব মানুষ এটা দেখে বেড়াচ্ছে। একটা প্রস্তাব আনা হয়েছিল যে ওনাকে চিরস্থায়ীভাবে আমরণ প্রেসিডেন্ট ঘোষণা করা হোক, কনস্টিটিউশন চেঞ্জ করে। 3 মাসের ভিতরে গণ অভ্যুত্থানে তার পতন হয়ে গেল। সুতরাং এখন যেটা বিরাজমান বলে মনে হয়, তার অভ্যন্তরের দুর্বলতাগুলো যদি আমি নজরে না নিই এবং একটা কমপ্লেসেন্ট ভাবে সমস্ত কিছু দেখি, তাহলে পরে কিন্তু সঠিক জাজমেন্ট আমি কোনো সময় করতে পারব না। সেকেন্ড হলো একটা পরিস্থিতি, সেটা অর্থনৈতিক পরিস্থিতি হোক আর রাজনৈতিক পরিস্থিতি হোক, আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন সেইটার উপরে নির্ভর করবে আপনার মূল্যায়নটা কি। আমি একটা সিএনজি ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে তার গাড়িতে যাচ্ছিলাম এবং নানা রকম তত্ত্ব কথা, আমার পাশে আমার কমরেড ছিল। ড্রাইভার আমাকে বললো, অত কথা বাদ দেন, দেশের অবস্থা শুনেন আমার কাছে। বড় লোকের স্যাটেলাইট, গরিব লোকের হালুয়া টাইট। প্রত্যেকদিন জিনিসের দাম বাড়তেছে, অনিশ্চয়তা, বেকারত্ব, আইন শৃঙ্খলার অভাব, সমস্ত জায়গায় এই পরিস্থিতির ভেতরে কিন্তু দেশ চলে গেছে। আর সরকার আগাগোড়াই বলে আসছিল, হ্যাঁ মাইক্রো ইকোনমিতে একটু প্রবলেম আছে, মানুষের একটু কষ্ট হচ্ছে, কিন্তু ম্যাক্রো ইকোনমি, আমরা ফরেন রিজার্ভ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, এইটা একটা অসাধারণ ভালো অবস্থার ভিতরে আমরা চলে গেছি। এখন মাইক্রো লেভেল সম্পর্কে একটা কথা খালি আমি মন্তব্য করব। সরকার এটা যুক্তি দেখায় যে এইটা হলো উন্নয়নের প্রসব বেদনা। এবং প্রসব বেদনা যদি এত বছর ধরে কন্টিনিউ করতে থাকে, তাহলে সেটা যে শুভ কিছু প্রসব করবে না, সেইটা কিন্তু আমরা ধরে নিতে পারি। সুতরাং উন্নয়নের প্রসব বেদনা বলে সমস্ত চাপ গরিবের উপরে দিয়ে ফেলে দিয়ে ওই যে হালুয়া টাইট অবস্থা ঘটতেছে, আর কেউ কেউ স্যাটেলাইটে উড়ে উপর দিকে যাচ্ছে। আমাদের ঋণগ্রস্ততা গত 3 বছরে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকায় চলে গেছে পার হেড, পার ক্যাপিটাল ঋণগ্রস্ততা। মাথা পিছু আয় 3 লক্ষ টাকা, আর ঋণগ্রস্ততা হলো এই অবস্থা। বাজেট, প্রথম বাজেট তাজউদ্দিন সাহেব করছিলেন 760 কোটি টাকা, সেটা এখন 7 লক্ষ কোটি টাকার বেশি, মানে 1000 গুণ বেড়েছে। আমরা যদি টাকার ভ্যালুয়েশনটাও হিসাবে নেই, তাহলে পরেও তো এটা অনুযায়ী অন্তত 100 গুণ মানুষের জীবনের মান উন্নয়ন হওয়ার কথা। সেটা কি হয়েছে? ছিটে ফোটা, সামান্য। ট্রিকল ডাউন ইকোনমি, এটা লিবারাল, নিও লিবারাল ইকোনমির একটা তত্ত্ব। কিছু লোকের হাতে টাকা জমুক, সেইটা একসময় চুয়ে পড়তে পড়তে বাজার অর্থনীতির মেকানিজম অনুযায়ী এটা ট্রিকল ডাউন করতে করতে গরিবের কাছে যাবে। ট্রিকল ডাউন করে নিচে যায় না তো, এটা চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় কানাডা, চলে যায় মালয়েশিয়া, বিদেশে টাকা পাচার হচ্ছে। আইয়ুব খানের আমলে তখন 6 দফা যখন দেওয়া হলো, আওয়ামী লীগ থেকে একটা পোস্টার ছাপানো হলো, পূর্ব পাকিস্তান ম্যাপের উপরে গরু ঘাস খাচ্ছে আর পশ্চিম পাকিস্তান থেকে দুধ দোয়ায় নিতেছে।
নিচে লেখা পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হওয়া চলবে না। গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ঋণগ্রস্ততা বা খেলাপি ঋণ বিশাল পরিমাণ, এবং আদালত থেকে বললো যে এদের নামগুলো প্রকাশ করো, পার্লামেন্টে এটা আটকাই দিল যে নাম প্রকাশ করা যাবে না। আমার যদি ভুল না হয়, আমি জানি না তো এই তথ্যটা। পার্লামেন্টে অর্থমন্ত্রী বলছেন যে আপনারা আমাদেরকে নাম দেন, নাম দেন, তাহলে তুলতে নাম প্রথম আপনারটা দিতে হয়। যাই হোক, নামটা শেষ পর্যন্ত নামগুলো আসলো না। এখন আমাদের হামিদ সাহেব মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, তিনি তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে পার্লামেন্টে 70% ব্যবসায়ী, সেই পার্লামেন্টে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে নাকি পাবলিকের স্বার্থ রক্ষা করবে, এটা তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। ছোটখাটো দু একটা মন্তব্য করতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন তিনি না থাকলে, আপনি বললেন আর কি, কে হবে প্রধানমন্ত্রী। আমি এই প্রশ্নের জবাব দেব না, খালি এইটাই ভাবতে বলবো, এই বক্তব্যের ভেতরে একটা একনায়কতন্ত্রের সুর আছে, এককভাবে একটা ব্যক্তির হাতে ক্ষমতা, এবং সেটা কিন্তু ইতিহাস আমাদেরকে বলে সেটা কোনোদিনই একটা দেশের জন্য মঙ্গলজনক না, এটা গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। আমাদের এখানে নির্বাচন যেটা হলো, আমি তো আগেই বলেছি একটুখানি, বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল একটা মাত্র দল, তাহলে আবার ইলেকশন রাখছেন কেন, নমিনেশন যাকে দেবেন সেই তো জিতে আসবে। বলছে কেন, আমি 6 জনকে নমিনেশন দেব, একটা দল থেকে 6 জন নমিনেশন পাবে, তার ভেতরে সবচেয়ে ভালো লোকটাকে তুমি খুঁজে বের করবে। আমি দেখতে পাচ্ছি তারই নমুনা কিছু কিছু ইনডাইরেক্টলি বঙ্গবন্ধু যেভাবে করেছিলেন ওই ধরনের, এটা ডিফেক্টও সেই জায়গায় চলে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। কয়েকদিন বিরাট হইচই, এমপি সাহেবদের আত্মীয় স্বজন উইথড্র করে যান, কারণ এমপি সাহেবরা প্রভাব খাটায় নির্বাচনকে প্রভাবিত করবে। এইটা যদি উপলব্ধি হয়ে থাকে, তাহলে আপনি প্রধানমন্ত্রী থেকে নির্বাচন দিলেন কেন? থিওরিটা তো এইটা যে ক্ষমতায় থেকে নির্বাচন দিলে যে ক্ষমতায় থেকে তা সেটা নির্বাচনকে প্রভাবিত করে। শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা থাকেন নাই, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানেন নাই, প্রত্যেকটা এমপি সাহেব পার্লামেন্ট বহাল রেখে তারা কিন্তু করেছে। পার্লামেন্ট বহাল রেখে যদি করতে পারি তাহলে এটা হয়। আর এমপি নমিনেশন দেখেন, অমুকের ভাই অমুকের বউ, পরিবারতন্ত্র, সেটা তো একটা জেনারেল ফেনোমেনা হয়ে গেছে, খালি একটা ব্যক্তিকে কেন্দ্র করে না। এইটাই দিস ইজ দ্য কালচার যেটার ভেতরে আমরা চলে গেছি। আমাদের আরেকটা প্রসঙ্গ খালি না বলে পারছি না, এখানে ফিরোজ ভাই বললেন খুব কারেক্ট কথা, যে গাজাতে যে হচ্ছে আমেরিকায় সেটা বিক্ষোভ হচ্ছে, আমাদের পাকিস্তানি আমলেও আমরা তখন করেছিলাম, এবং 1968 সালের দিকে সমস্ত ইউরোপে এবং আমেরিকায় এই ইউনিভার্সিটিগুলোতেই বিশাল আন্দোলন হয়েছিল। আমরা তখন ভিয়েতনামের ওয়াজ দ্য ইস্যু, ভিয়েতনামে এটা করতাম। তখন অনেকে আমাদেরকে বলতো ছাত্র ইউনিয়ন, মস্কোতে বৃষ্টি পড়লে এরা ঢাকায় ছাতি ধরে রাখে আর কি, আমাদের এই আন্দোলনটাকে হেয় প্রতিপন্ন করার জন্য এইটা করতো। আরেকটা পয়েন্ট হলো, ব্যবসায়ীরা রাজনীতিবিদদের টাকা দিয়ে দলটাকে ফান্ড টান দিয়ে তাদেরকে দিয়ে পলিসি তৈরি করে। আমার মনে হয় এই পর্ব শেষ হয়ে গেছে, এখন তারা দেখছে ডাইরেক্ট টু ডাইরেক্ট, আমি কেন ভায়া মিডিয়া করব, আমি দলের পদ দখল করে নিব টাকা দিয়ে, চাঁদা দিয়ে। সুতরাং ব্যবসায়ীরা হয়ে যাচ্ছে দলের নেতা, আর দলের নেতা যারা এতদিন ব্যবসা করতো না এখন ব্যবসায়ী হয়ে কোটিপতি, কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য সিচুয়েশন। জি, মুজাহিদ ইসলাম সেলিমের শেষ কথা যেটি, এটি কিছুক্ষণ আগে কাজী ফিরোজ আপনি কিছুটা বলছিলেন যে আসলে ক্ষমতার নিয়ন্ত্রণ কারা করছে, এবং এই যে কে হবেন প্রধানমন্ত্রী, এটি যেটি মাহমুদুর রহমানকে বলছিলাম, এই বক্তব্য এবং বক্তব্য নিয়ে আলোচনার পরে আপনার কাছে কি মনে হয় অভ্যন্তরীণ কোনো দুর্বলতা রয়েছে? শুনুন, প্রথমে উন্নয়ন কথা বলি। দেশের সর্বত্র একটা অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন, অস্বীকার করার কিছু নেই। মেট্রো রেল আমরা দেখতেছি, পদ্মা ব্রিজ আমরা দেখছি, সুফল আমরা পাচ্ছি, কিন্তু দৃশ্যমান উন্নয়ন। আর যে সকল জিনিস
সকল উন্নয়নকে ম্লান করে দিচ্ছে, সেগুলো কি জানেন? অবাধ চাঁদাবাজি, সর্বত্র অন্যায়, অত্যাচার, জুলুম, অনিয়ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং এই দেশ থেকে সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার করা, এই সমস্ত ব্যাংকগুলোকে সুন্দর করে দেওয়া, এই সমস্ত হচ্ছে অনিয়ম। আপনি দেখেন 1 মে শ্রমিক দিবস, আমরা বিদেশের সাথে তুলনা করি যে আমরা উন্নয়নশীল দেশে পা দিছি। সম্প্রতিকালে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাংকক সফর করে আসলেন, পাশে সিঙ্গাপুর। এই যে লেগুনা আমাদের দেশে চলে, আপনি লক্ষ্য করছেন লেগুনা পিছিয়ে যে ছেলেটা কাজ করে সে একটা কিশোর, 10 বছর 11 বছর 12 বছর বয়সে একটা কিশোর, একটা পা দিয়ে ঝুলে ধরে রাখে, এইভাবে সারাদিন তার চলে। এই তীব্র গরমের মধ্যে যখন আমি ঘর থেকে বেরোই না, ওই বালকটি কিন্তু তখন লেগুনা পিছিয়ে ঝুলে ঝুলে কাজ করে তার মা বাপকে খাওয়াচ্ছে। তাই নয়, আমাদের বাসা বাড়ি থেকে যে ময়লাগুলো নিয়ে যাচ্ছে, অ্যাপার্টমেন্ট থেকে যে ময়লা নিয়ে যাচ্ছে, কারা দিচ্ছে? ছোট ছোট কিশোররা। তাদেরকে একটা গাড়ি দিয়ে দেয়, ময়লা ভাগার ওখানে বসা থেকে বড় ভাই, মেজে ভাই, ছোট ভাই, তাদের বেতন হলো 10,000 টাকা। ওই একটা গাড়ি দিয়ে দেয়, এই মহল্লার ময়লা অমুক ভাই, বড় ভাই, ওই মহল্লার ছোট ভাই, এরা টানবে। এরা নিয়ে ভাগারের গাড়িটা নিয়ে গেল, তখন কবি দেয় গাড়িতে কীভাবেই করছে, গাড়িতে থাকে 3 রকম ব্যাগ বা 4 রকম। একটা থেকে পলিথিনের ব্যাগ, একটা থেকে টিনের কৌটোটা, একটা থেকে গ্লাসের, আরেকটা থেকে কাগজ টাগজ ইত্যাদি। এগুলো ভাগ করে ওরা নিয়ে যায় যাওয়ার সময়, যেই বলে এই যে এগুলো, ওগুলো আবার তারা ভাগ করে বিক্রি করে দেয়। এদের দেয় মাসে 10,000 টাকা। এদের হাতে কোনো গ্লোভস নাই, মুখে মাস্ক নাই, পায়ে একটা জুতো নাই। কি জঘন্য কাজগুলো তাদের দিয়ে করানো হচ্ছে করোনার সময় পর্যন্ত। তো এই যে আপনি তাদের সাথে যে তুলনা করেন উন্নয়নের, কোথায় উন্নয়ন আমি দেখতেছি? দৃশ্যমান উন্নয়ন আছে, অদৃশ্যমান এই যে কাজগুলো, কিশোর গ্যাং, প্রত্যেকটা মহল্লা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একটা বাড়ি ঘর করতে পারে না, একটা বাড়ি ভাড়াটিয়ে উঠতে পারে না। উঠে করে যে আমাদের চাঁদা দিতে হবে, কেন? ক্লাবে আমরা পিকনিকে যাব, এই ক্লাবের লোক আমরা, ওই বড় ভাইয়ের লোক আমরা, এগুলো দেখার কেউ নাই, কে দেখবে? সুশাসন যদি না থাকে, কোনো উন্নয়নে কিন্তু মানুষের মন জয় করতে পারে না। আমি তো অবশ্যই বলবো যে দেশে যে উন্নয়ন হয়েছে অতীতে কখনো হয়নি। অভূতপূর্ব উন্নয়ন সর্বত্র ঘটেছে। আপনি এত কথার দরকার নেই, আমি এই রাত্রেই চলেন, এই রাস্তা দিয়ে চলে যাবো একদম পদ্মা ব্রিজে, ফ্লাইওভারের উপরে উঠবো, যে পদ্মা ব্রিজের উপর দিয়ে নামবো, সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে ম্যাক্সিমাম। দেখবেন যে কি অপরূপ সৌন্দর্য। কিন্তু তাতে তো মানুষের মন ভিজছে না। যে লোকটা হাসপাতাল যে চিকিৎসা পাচ্ছে না, দালালের খপ্পরে পড়তেছে, যেটা নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে, তার কাছে আপনি কি জবাব দেবেন? যার সন্তানটি এই যে স্কুল পড়ার একটা ছেলে, বেসামাল ময়লার গাড়ি নিয়ন্ত্রণহীন ঘটছে দুর্ঘটনা, উত্তরে মেয়রে বারবার আশ্বাস দিল সংকটের সমাধান হয়নি, ছেলে ঘর থেকে বেরোয়েছে ময়লার গাড়ি, এই নিয়ে উত্তর দক্ষিণে ময়লার গাড়ি 13 জন মানুষকে চাপা দিয়ে মারছে। রাস্তায় বেরোলে তারা মনে করে যে রাস্তার মালিক হচ্ছে সিটি কর্পোরেশন। ট্রাফিক সিগন্যাল মানলাইন লিখছে, মানুষ চোখে দেখে না, ট্রাফিক সিগন্যাল মানে না, কাউকে তারা তোয়াক্কা করে না, তারা সিটি কর্পোরেশন গাড়ি। একটা গাড়িরও কি ড্রাইভার চালায়, ড্রাইভাররা সাবলিজ দিয়ে দেয় আরেকটা ড্রাইভারকে, তার কোনো লাইসেন্স নাই। দেখার কেউ আছে? কজনের আজকে বিচার হয়েছে? এই যে মানুষগুলো পঙ্গু হয়ে যাচ্ছে, এদের দায়ভার কি সরকার নেয়? এই একটা পরিবার নিঃশ্বাস সর্বশান্ত হয়ে যাচ্ছে, পরিবারের কর্তা ব্যক্তি যখন চলে যায়, পরিবার কিছু থাকে না, সরকার নিচ্ছে? সিটি কর্পোরেশন কতটুকু দায় নিচ্ছে তাদের? এই সেলটা তাদের আসার ছিল একমাত্র ধন। সারা জীবন সে কীভাবে চলবে? দেন 5 কোটি টাকা দিয়েছেন, যে পারবেন না। এই যারা পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, এই যে ঈদের সময় 700 লোক পঙ্গু হয়ে গেছে, তাদের
আত্মীয় স্বজন যেভাবে তারা এখন হাসপাতালে কাজ করতেছে, একটু রক্তের জন্য, একটু ওষুধের জন্য, তাদের কে টাকা দিচ্ছে? গভর্নমেন্ট যাচ্ছে? বরং দালাল না ধরলে হাসপাতালে ভর্তি হওয়া যায় না। এ হচ্ছে প্র্যাকটিক্যাল। অতএব মানুষ যত উন্নয়ন আপনি দেখেন, মানুষের মনের মধ্যে কিন্তু একটা জ্বালা যন্ত্রণা রয়ে গেছে, দুর্দশা শেষ নাই। এইখান থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে যাচ্ছে বেপরোয়াভাবে, অর্থ পাচার হয়ে গেল, সব টাকা পয়সা নিয়ে গেল বিদেশে। আমরা ধরলাম, দেখানো হইলো যে এই যে তার বাড়ি, এই যে তার গাড়ি, এই যে তার ব্যবসা, এখানে তার কিছু হচ্ছে না, কোনো কিছু হবার লাগছে না। তো আপনি কার কাছে যাবেন? আমাদের তো একটা জায়গা, একটা সুরাহা পেতে হবে। সরকার ক্ষমতা আছে, হ্যাঁ, সরকারের সাথে এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ নাই। ইকবালের সাথে একমত যে কোনো সরকারের সাথে চ্যালেঞ্জ থাকে না, কিন্তু মানুষের মনটা তো জয় করতে হবে। সুশাসন যদি না থাকে, একটা মানুষ যদি তার মহল্লায় ঠিক মতো বাস করতে না পারে, একটা দোকানদার ফুটপাতে সাধারণ একটা কলা, ওই যে আপনার বাদাম বেছে, ফুচকে বেছে, জিজ্ঞেস করেন কলা বিক্রি করা, তাকে টাকা দিতে হয় কিনা? চাঁদা ছাড়া কোথাও কেউ একটা দোকান পাততে পারে না, এটা বাঁচবে কি করে? অতএব এইটা হচ্ছে সুশাসন, এটিকে নিশ্চিত করতে হবে। 5টা পদ্মা সেতু বানান, আমাদের পদ্মা সেতু 3 কোটি মানুষের হতে পারে, অস্বীকার কিছু নেই। কিন্তু আপনি যত পদ্মা সেতু বানান, এই যে ব্যক্তিগতভাবে মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মনে কষ্ট হচ্ছে, এইটা তো আপনি কিভাবে লাঘব করবেন? এরা যদি সুযোগ পায় তাহলে কি হতে পারে, সেইটা তারা বলতেছিল। ওইখানে ভয়টা, চ্যালেঞ্জ করে কিছু চ্যালেঞ্জ নাই, চ্যালেঞ্জ একটাই আছে, এই যে কেউ কথা বলে না, সমস্ত মানুষ এখন আওয়ামী লীগ হয়ে গেছে, দেশে একটা মানুষ পাবেন না আমি আপনি সহ যে আমরা আওয়ামী লীগের বাইরে কোনো কথা বলি। এইখানে ভয়ের কারণ যে কেউ যে এগেস্টে নাই, তাহলে আছে কেটা? এইটা বাঁচতে পারতেছেন না। মহাদরণ মান্না, বিচার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রাজনীতির দখলে চলে গেছে, সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বলছে টিআইবি। জি, আপনারাও দীর্ঘদিন ধরে এই কথাগুলি বলে আসছিলেন, কিন্তু সম্প্রচার ও তথ্যমন্ত্রী তিনি বলছেন যে কোনো বাধা দেওয়া হচ্ছে না, তবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের নজরদারি করা হচ্ছে। ওই থোর বড়ি খরা, খরা বড়ি থোর। মানে কি জানেন, আজকাল এরকম হয়েছে যে আপনি এরকম একটা মিথ্যাকে সত্য প্রমাণ করবার জন্যে এতই মিথ্যা একটা পন্থা গ্রহণ করে চেষ্টা করেন যে ওগুলো নিয়ে কোনো তর্ক করলে কোনো লাভ হয় না। এই আবার ওই কথাটা বললেন না যে যারা ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে ইয়ে করছে, মানে দেশদ্রোহী কাজ করছে, তাদের বেলা এটা করা হচ্ছে। আপনি নিজে আছেন রেমন, আপনি নিশ্চয়ই এখানে টেলিভিশনে এটা বলতে পারবেন না। আপনাকে যিনি ওখানে টক ব্যাক গাইড করছে তিনিও নিশ্চয়ই বলতে পারবেন না। আপনাদের এখানে যারা এই টেলিভিশনটা চালান তারাও বলতে পারবে না। কি বলতে পারবে না? যেটা বলা যায়, যেটা সত্য, সেরকম কথা বলতে পারবেন না। আমি খুব স্ট্রেট বলছি। আমি নিজেও, আপনি জানেন, এই বাংলা ভিশনেই আমি কাজ করেছি এক সময়। আমি টক শো এখানেও হোস্ট করতাম। আমি পরে আরও 2-3টে টেলিভিশনে হোস্ট করেছি। মানে ওই যে পেছন থেকে যেটা গাইড করা হচ্ছে সেটার তো কোনো তুলনাই নাই। আপনি কথা বলতে পারছেন না। এমনি কি বলবে? কেন বলবার স্বাধীনতা আছে, এই যে আপনারা বলছেন, আমরা যেমন বলছি। আরে আমরা যে বলছি, কিন্তু এর বিনিময়ে আমাদের কি মূল্য দিতে হচ্ছে তা কি আমরা জানি না? কত বছর জেল খেটেছি, কেন জেল খেটেছি, আমাদের নিজেদের উপার্জনের ক্ষেত্রে কী হয়েছে সেটা কি জানি না? এগুলো তারা বলতে দিবে না। গণমাধ্যমের স্বাধীনতা কখন থাকে? যখন আপনি ফ্রিলি নিজের কথা বলতে পারেন। এই বলবার কারণে আপনার কোনো সাজা হয় না। আপনারা যদি কোনো ভুল তথ্য দেন যেটা দেশের ক্ষতি করে, তাহলে তার জবাব সরকার দেবেন, যেটা শুনে মানুষ বুঝবে জানা সরকারের বক্তব্যটাই যৌক্তিক, তার সাথে থাকা উচিত। এটা হলো গণতন্ত্রের মধ্যে যে পলিমিক্স হয়, যে ডিবেট হয়, সেটা তার অংশ। এখন ধরেন আমি যদি বলি, প্রধানমন্ত্রীও বললেন, এটাকে ফিরোজ ভাই বললেন, যদিও উনি বোথ দ্য সাইডস বলেছেন, আমি একটা সাইড ধরছি, অভূতপূর্ব উন্নয়ন দেশে হয়েছে। আমরা বলছি এই যে উনি যাদের কথা বললেন ময়লার গাড়ি চালাচ্ছে, যাদের বললেন সিএনজির পেছনে দাঁড়িয়েছে, এই লোকগুলো কত? আমি একটু আগে আপনাকে একবার বলেছি, বিবিএস সর্বশেষ যে স্টাডি করেছে বলছে এই ওয়ার্কফোর্সের সংখ্যা হচ্ছে 7 কোটি। এই 7 কোটি সব ইনফর্মাল সেক্টর।
ইনফর্মাল সেক্টর মানে কি, ওদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, সো কোনো চাকরির সিকিউরিটি নেই, এনি টাইম দে ক্যান বি হায়ার্ড অ্যান্ড ফায়ার্ড। এবং ওরা যদি কোনো একটা অবিচারের মধ্যে পড়ে তাহলে কোথাও গিয়ে যে দাবি করবে কিছু, সেরকম কিছু নেই। আপনাকে আরেকটা ঘটনা বলি, এই যে কাউরান বাজারটা ভাঙ্গা হবে, এখানে নতুন করে কি কি হবে এগুলো বলা হয়েছে। আমি এই ডেভেলপমেন্ট ওয়ার্কের উপরে কথা বলছি না, যদি করতে পারে ভালো, কিন্তু ওইখানে ইনফর্মাল সেক্টর বলেন অথবা একেবারেই কোনো দোকান নাই অথচ ব্যবসা করে বেঁচে আছে, এই রকম ছিন্নমূল মানুষ কত আছে ঢাকায়, সারা দেশে। ওদের জন্য কখনো কোনো রকম ব্যবস্থা নিয়েছেন? নেননি। আমাদের দেশে ধরেন, আমরা তো এরকম বলি না প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা কত, ইট উইল বি মোর দ্যান 75%। যে লোকগুলো নিজেদেরকেই সাস্টেন করতে পারে না, একটা বড় অসুখ বাদ দেন, ছোটোখাটো অসুখেও পারলে ডাক্তারকে অ্যাভয়েড করে, ওদের জন্য কোনো ব্যবস্থা হয়েছে? ডেভেলপমেন্ট কাকে বলে? একটা বড় ফ্লাইওভার হয়েছে, সেটাই ডেভেলপমেন্ট। ওই ফ্লাইওভার দিয়ে পদ্মার উপর দিয়ে বাস চড়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে, আর আমরা বলছি ওই জন্য 3 কোটি লোক ওখানে উপকৃত হয়েছে। ওইখানে বরঞ্চ ওই কোনো প্রাক্তন পুলিশ অফিসার একটা বিরাট রিসোর্ট করছেন, তারটা চালু হচ্ছে, বিকজ এখন নিজেরই সবাই যাচ্ছে। কিন্তু যে মানুষগুলো ওখানে হাল চাষ করতো তার অবস্থার কিচ্ছু পরিবর্তন হচ্ছে, এটা হয়নি, এটা আমি একদম বাজি রেখে বলছি। তো এই কারণে ধরেন বিষয়টা দাঁড়াচ্ছে যে উন্নয়নের কনসেপ্ট নিয়েই আজকে কিন্তু সারা বিশ্বে এটা বলা হচ্ছে। একটা উন্নয়ন মানে কি, আমি ফ্রেশ এয়ার দিতে পারি, আমি নির্বিঘ্নে রাত 12টা 1টার সময় রাস্তা দিয়ে হাঁটতে পারি, আমি সড়কে যাই, আমার জীবনের উপরে কোনো ঝুঁকি আসে না, আমি ওয়ার্ক প্লেস যেটা আছে সেই ওয়ার্ক প্লেসে আমার সাফিসিয়েন্ট স্পেস আছে, এগুলো পর্যন্ত উন্নয়নের একটা উপাঙ্গ হয়। আমি ফ্রেশ ওয়াটার পাই কিনা, এগুলোর দিকে তো আমরা যাচ্ছি না। পরিবেশ ঠিক আছে কিনা, যাচ্ছি না। এত যে গরম নিয়ে লেখালেখি হচ্ছে না, কত জমি দখল করা হয়েছে, কত নদ নদী দখল করেছে, খালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বলছি খাল বন্ধ করে ব্রিজ বানালাম, এইটা একটা উন্নয়ন? এটা হতে পারে? আপনি একদম প্রাকৃতিক একটা জিনিস ধ্বংস করে ব্রিজ বানিয়েছেন, সেটা কি উন্নয়ন হবে? এই জন্যে আমি বলছি, আপনি কি কারণে 130 বা 33 কোটি টাকা দিয়ে একটা আণবিক বিদ্যুৎ প্রকল্প বানাবেন? এটাকে উন্নয়ন বলছেন? কিন্তু এইটাই 33 কোটি টাকা দিয়ে অন্য কেউ যদি করতে পারে, তখন আপনি কি বলবেন? এই পদ্মা ব্রিজ নিয়ে তো কথাবার্তা হচ্ছে, আমি একই কথা বলি, এইখানে যে ভূপেন হাজারিকা সেতু আসাম আর মধ্যে, অরুণাচলের মধ্যে 9.15 কিলোমিটার লম্বা, তার পেছনে খরচ হয়েছে কত? ইন্ডিয়ান রুপি 1160 কোটি। আমাদের কত? 40,000 কোটি টাকা। আপনি আনসার করবেন, এটা বলবেন বিরাট একটা উন্নয়ন হচ্ছে। তার ফলে এই যে সেলিম ভাই একটু আগে বললেন যে কত লক্ষ টাকা, 1 থেকে 1.5 লক্ষ টাকা পার পারসন প্রত্যেকের মাথার উপরে চেপেছে। কে শোধ করবে? আপনি এখন ঋণ শোধ করতে পারছেন? আপনার ঋণ শোধ করতে পারছেন না বলে একটা ইকোনমিক কাউন্সিলের মিটিং ডেকে বলছে যে যদি আমি এই ইনস্টলমেন্ট দিতে না পারি তাহলে তো বিপদ হবে, একটু তদবির করুন, আমাদের কাছে যে কমিটমেন্ট করা যায় সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয়। আমি বলছি এগুলো সব বন্ধ করে দেওয়ার জন্য স্বাধীনতা, ওই মিডিয়ার কিচ্ছু নাই, এটা জলজান্ত আমাদের কাছে। ইকবাল সুবহান চৌধুরী, দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার নিয়ে আপনি কাজ করছেন, আপনার কাছেই জানতে চাই গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে। টিআইবি বলছে গত 2 বছরে পরিবেশ নিয়ে সংবাদ করতে গিয়ে 43 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। সাংবাদিকতা বা মিডিয়ার কথা যদি বলেন, তাহলে অবশ্যই স্বীকার করতে হবে যে রাজনীতির যেমনিভাবে অবক্ষয় হয়েছে, বঙ্গবন্ধুর রাজনীতি বলেন, মৌলানা ভাসানীর রাজনীতি বলেন, মনির সিংয়ের রাজনীতির কথা বলেন, বা এই ধরনের মোজাফফর আহমেদের রাজনীতির কথা বলেন, আমরা কি সেই রাজনীতিতে এখন আছি? এই কিছুক্ষণ আগেই বললেন পার্লামেন্টে 70% ব্যবসায়ী, এই কিছুক্ষণ আগে বললেন রাজনীতিতে এখন টাকা দিয়ে পদ নিয়ে নেওয়া হয়। তাহলে সেখানে মিডিয়া কিভাবে স্বাধীন থাকবে? নীতি বিবর্জিত রাজনীতি যেমনিভাবে মানুষের কল্যাণ আনতে পারে না, লোভের কাছে বিক্রি হয়ে যায়, সেখানে মিডিয়াকে আপনি চিন্তা করবেন, মিডিয়া কি একটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ? এখানে কারা মিডিয়ার মালিক হচ্ছেন, কারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন? আপনি সেখানে চাইবেন আমাদের
পথিকৃৎ যারা ছিলেন, মানিক মিয়া, সালাম সাহেব বা জহুর হোসেন চৌধুরী সাহেব বা আমাদের অন্যান্য যারা ছিলেন, আজকে তাদের দিকে যদি তাকিয়ে দেখেন, তারা যেভাবে সাহস করে কথা বলতেন, কারণ তাদের নীতি ছিল, সাহস ছিল। আবার এটাও দেখতে হবে তারা যাদের বিরুদ্ধে কথা বলতেন তাদের সেই ধৈর্য ছিল সেটা শোনার। বঙ্গবন্ধুর সামনে দাঁড়িয়ে তারা কথা বলতেন, বঙ্গবন্ধুর ধৈর্য ছিল সেগুলো শোনার। পরবর্তীকালে যারা এসছেন, রাজনীতিকে কি করেছেন? ব্যাংক খুলে দিয়েছেন, লুটেরা রাজনীতি শুরু করেছেন। আজকে হঠাৎ করে আপনি বলবেন মিডিয়ার স্বাধীনতা নেই। মিডিয়ার স্বাধীনতা তো দিনে দিনে আপনার খর্ব করেছেন। মিডিয়াতে যারা সাংবাদিক, তাদেরকে আপনি লোভী করে তুলেছেন। মালিকদের নিয়ন্ত্রণে আজকে মিডিয়াগুলো চলে গিয়েছে। আজকে যদি অপ্রদর্শিত বা কালো টাকার মালিকরা যদি মিডিয়ার মালিক হয়ে যায়, তাহলে সেখানে ব্যবসায়ী হবে, সাংবাদিকতা কোথায় হবে? তাই আগে হ্যাঁ, এটা আমাদের স্বীকার করতে হবে যে প্রতিটি গণতান্ত্রিক ইনস্টিটিউশন ভেঙে গেছে। বিশেষ করে ৭৫-এর পরে যখন সামরিক সরকারগুলো আসা শুরু করলো, তারা একে একে প্রতিটি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ভেঙে দিয়েছে। আমাদের সাংবাদিকদেরকে বিভক্ত করে দিয়েছে, লয়ারদেরকে বিভক্ত করে দিয়েছে, ডাক্তারদেরকে বিভক্ত করে দিয়েছে, ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আজকে নতজানু করে দিয়েছেন। তারা আজকে সরকারের দিকে তাকিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, যেগুলো আপনি যদি বলেন সেখানকার যে প্রতিষ্ঠানগুলো আছে। তাই আজকে সার্বিকভাবে আমাদেরকে আবার ঘুরে যেতে হবে। আপনি আওয়ামী লীগকে দোষ দিতে পারেন, আপনি বিরোধী দলকে দোষ দিতে পারেন, কিন্তু সব জায়গাতে এসে আপনাকে দেখতে হবে রাজনীতি যেন লোভের কাছে বিক্রি না হয়। আমাদের সাংবাদিকতা নীতি বিবর্জিত সাংবাদিকতা যেন না হয়। আপনার ব্যবসা যেন শুধুমাত্র মুনাফা করার জন্য যেন ব্যবসা না হয়। এই যদি পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে দেশ আবার যে কথাগুলো আমরা এখানে আলোচনা করেছি, তাতে মনে হচ্ছে যেন আমরা একটা ওয়েলফেয়ার স্টেট চাচ্ছি। ওয়েলফেয়ার স্টেট হতে হলে পরে ওয়েলফেয়ারের কাজগুলো করতে হবে, সেগুলো আমরা কেউ করছি না। আজকে আওয়ামী লীগ ভুল করতে পারে, আওয়ামী লীগের অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু অপরদিকে তাকিয়ে দেখেন যারা বিকল্প যদি হয়, সে বিকল্প কারা? জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে মোজাহিদ ইসলাম সেলিম আপনার কাছে জানতে চাই, বিকল্প কারা? সব পেশায় বিভক্তি। বিভক্তি তো খালি পেশা ধরে না, এটা স্বার্থ ধরে হয়। একটা দেশে একটা লুটপাটতন্ত্র চলছে, এটার যারা বেনিফিশিয়ারি তারা হলো একদিকে, আর এটার দ্বারা যারা পেরেশান হচ্ছে তারা হলো আরেক দিকে। এবং এইটা চোখে দিব্য দৃষ্টিতে দেখা যায় যে সুবিধাভোগী শ্রেণী হলো একানি, আর 15 আনা মানুষ হলো শোষিত, বঞ্চিত, এবং অবস্থা তাদের সামান্য কিছু হয়তো উন্নতি হচ্ছে, ছিটে ফোটা পাচ্ছে, কিন্তু তাদের এটা নেই। এবং এটাই হলো উৎস দ্বন্দ্বের। আমার বিবেচনায় এটা হলো আসল দ্বন্দ্বের উৎস। কিন্তু শাসক শ্রেণী সুকৌশলে এই আসল দ্বন্দ্বটাকে সামনে আসতে দেয় না। তারা একটা মেকি ঝগড়া লাগিয়ে রেখেছে। লুটপাটকারী দুই পক্ষের ভিতরে একটা দ্বন্দ্বের মাধ্যমে মানুষকে বিভোর করে রেখেছে যে আমি কলেরাতে মরবো না ক্যান্সারে মরবো। ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। একদিকে আপদ, আরেকটা বিপদ। বিএনপি তো এই পলিসি চালিয়েছিল এবং সেও চেষ্টা করেছিল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার। আজিজ সাহেব, এগুলো মনে আছে, 1 কোটি ফলস ভোটার বিএনপি ফেল করে গেছে, আওয়ামী লীগ ট্রিক্সে জিতে গেছে, সাময়িকভাবে হলো, কিন্তু এটা চিরস্থায়ী হবে না। প্রধানমন্ত্রী একটা বক্তব্য বললো, আমি খালি এটা রেসপন্ড করতে চাই। পরপর কয়েকটা বক্তব্য বলেছেন যে অতি বাম অতি ডান একত্রিত হয়ে আমাকে উৎখাত করতে চায়। তারপরে আবার গতকাল বললেন
পত্রিকা দেখলাম, তিনি বলেছেন যে বামপন্থীরা আগে সুবিধা দায়িত্বশীল ছিল, খুবই ভালো ছিল, এখন তারা 90 ডিগ্রি ঘুরে গেছে, ঘুরে গিয়ে আমাকে উৎখাত করে। তারা কি ভাবছে যে আমার পরে কে আসবে? তো তিনি এই জায়গাটাকে জিম্মি করে রেখে তিনি কি এটাই চাচ্ছেন চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না? তাহলে তাকে রিপ্লেস করবে কে? তিনি কি খুশি হন যদি ডানপন্থীরা তাকে রিপ্লেস করে? এবং বামপন্থীদেরকে তিনি দূরে ঠেলে এইখানে অভিযুক্ত করে বামপন্থীরা যাতে তাকে রিপ্লেস না করে, এইটা দ্বারা কাকে সার্ভ করছেন প্রধানমন্ত্রী? এবং তিনি যে বলেন যে বাম ডান এক হয়ে গেছে, তো ওনাকেই তো আমি অভিযুক্ত করতে চাই। বাম বলতে সুবিধাবাদী বাম এবং গৃহপালিত বাম, তাদেরকে তো আমরা দেখেছি, যারা দুই কুকুরের লড়াই বলতো তাদেরকে মন্ত্রী বানিয়েছেন উনি, এবং কিনে যাদেরকে নেওয়া যায়, লোভ দেখিয়ে নেওয়া যায়, তাদেরকে মন্ত্রী বানিয়েছে। এই নামগুলো আমি উচ্চারণ করতে চাই না। তো উনি গৃহপালিত এবং সুবিধাবাদী বামদেরকে বাম মনে করেন। দায়িত্বশীল আচরণ থেকে যারা দায়িত্বশীল তারা সরে যায়নি। বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের লোকদের নামে নেই, এটার বিচারের দাবিতে নেমেছিল কমিউনিস্ট পার্টি। আমি নিজে সেটার ভেতরে ছিলাম এবং আওয়ামী লীগের নেতারা আমাকে মেসেজ পাঠিয়েছে, সেলিম, ঢাকায় যে প্রথম প্রতিবাদ মিছিল হয়েছিল 4 নভেম্বর, সেলিম প্লিজ মিছিলটা করো না, বঙ্গবন্ধুকে তো ফেরত পাবো না, মাঝখান থেকে আওয়ামী লীগের ক্যাবিনেট বাতিল করে দেবে, মানে মুশতাকের ক্যাবিনেট। শেষ পর্যায়ে দায়িত্বশীলতা আমাকে শিখাইতে হবে না। আমরা মুক্তিযুদ্ধের চিন্তা থেকে দূরে যাইনি, দূরে চলে গেছে আওয়ামী লীগ। জি, কাজী ফিরোজ রশিদ, অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার বক্তব্যটা সংক্ষেপে জানতে চাই। আমাদের তো পার্লামেন্ট আছে, কেমন সরকারের শক্তি হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট না থাকলে তো সরকার থাকে না। পার্লামেন্টে 300 সদস্য আছে, রিজার্ভ সিট ছেড়ে দিলাম। এই যে যেভাবে হোক নির্বাচিত 300 সদস্য আছে, এই 300 সদস্যকে নিয়ে প্রধানমন্ত্রী যদি কালকে স্পিকারকে ডেকে একটা ওথ করায় যে এখন থেকে তোমরা ওথ করো যে তোমার এলাকায় মাদক থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যে সকল রুগীরা রোগাক্রান্ত হবে বিপদে তারা সুচিকিৎসা হবে, যার এলাকায় যে হাসপাতাল আছে, তো বাংলাদেশের মধ্যেই বড় হোক ছোট হোক গ্রাম হোক, এমপি সাহেবরা যদি এক হয়ে সিদ্ধান্ত নেয় যে তার এলাকায় কোনো লক্ষ্যযোগ্য গাড়ি থাকবে না, হাইওয়েতে 2 চাকা 3 চাকায় গাড়ি চলবে না, চাঁদাবাজি করবো না, মস্তান থাকবে না, তাহলে কিন্তু এটা সম্ভব হয়। এই 300 লোক মাত্র, বেশি লোক লাগে না ঠিক করতে। 300 লোক, আবার 300 লোককে ঠিক করতে 1 লোক লাগে, যে বলছেন, অথবা 1 মাত্র। এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে দেশটা চলতে হবে। সেই জন্য আমরা মনে করি যে ওনার উপর সব কিছু নির্ভর করে। চ্যালেঞ্জ ওনার কোনো নেই, আবার একটা চ্যালেঞ্জ আছে, এইটাকে যদি উনি এই চ্যালেঞ্জ হিসেবে নেয় তাহলে উনি একদিনে দেশটাকে আলিপের মতো সোজা করতে পারে যে আমি আর দেখতেছি এনাফ ইজ এনাফ। কেন রাস্তাঘাটে এই ময়লার গাড়ি, সিটি কর্পোরেশন ময়লার গাড়ি মানুষকে চাপা দিয়ে মারবে, কোনো ট্রাফিক রুল মানবে না, সিগন্যাল আছে ট্রাফিক হাত দিয়ে রাখছে, গাড়ি চলে গেল কেন, রাস্তার মালিক তারা, কোনো বিচার হয় না। এইগুলো উনি যদি প্রধানমন্ত্রী যেদিকে নির্দেশ দেবে সেইটিই হবে, ওনার নির্দেশিত দেশ চলে, আর কারো নির্দেশ মান না। মন্ত্রীদের কোনো এখানে ক্ষমতা নাই, মন্ত্রীদের রাখছে তারা মন্ত্রিত্ব চালাচ্ছে, কিন্তু যা কিছু করতে হবে প্রধানমন্ত্রীর নজরে রেখে করতে হবে, উনি যা বলবে সেভাবে। ওনার সামনে কথা বলার মতন কোনো অবস্থা নেই। অধিকাংশ মন্ত্রী তারা এখন ডায়াবেটিসে ভুগতেছে, কারণ প্রধানমন্ত্রীর সামনে বসতে বসতে বয়স চোটে ডায়াবেটিস হয়ে গেছে, তাদের অবস্থা ভালো না বেশি। সেই জন্য প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে। এই পার্লামেন্টের 300 সদস্য এর উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ, আর এই 300 সদস্যকে চালানোর দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর। একটা কথা, এক ব্যক্তি যদি মনে করেন উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি পারেন যে এখন থেকে আর চাঁদাবাজি হবে না, ফুটপাতে কোনো চাঁদাবাজি আমি চাই না, তোমরা ফুটপাত গরিবদের মধ্যে ঠিক আছে সমানের পর্যায়ে ভাগ করে দাও, কি কথা বসবে তারাই বসতেছে। কিন্তু তাদের এই যে এত প্রচণ্ড গরমের মধ্যেও ফুটপাতে 2 কলা বেচছে, সেখান থেকে যদি আপনি 2টা ফাও খেয়ে যান বা 2 টাকা নিয়ে যান, ওদের আর লাভ হয় না। মনে কাউকে বলতে পারে না, মনে কষ্টের বাড়িতে চলে যায়, সেইখানে তাকে বাধা দিতে হবে। কারণ এক দিবসে শেষ নাই,
12 মাসে 13 পূজা, আওয়ামী লীগে এই দেব সেই দেব, যেভাবে তারা সারা দেশে এইভাবে না নেমে যায়, এতগুলো সংগঠন, 180টা সংগঠন, মানুষের উপর দেখে দুর্ভোগ। জি, অসংখ্য ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ, ইকবাল সোবহান চৌধুরী, মুজাহিদ ইসলাম সেলিম এবং মাহমুদুর রহমান। আপনাকেও সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, BSRM গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।